হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের পর্ষদের বই থেকে 2 নম্বরের প্রশ্নের তৃতীয় ভিডিও। তোরা প্রত্যেকে জানিস যে আমরা এই পর্ষদের বইটাকে কিন্তু একদম শুরু থেকে শুরু করেছি এবং একদম শেষ করব। এই পর্ষদের বইয়ের কিন্তু 1 মার্কস অর্থাৎ এমসিকিউ এবং ভিএসএকিউ এর অলরেডি কিন্তু দেখ আমরা ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। আমাদের চ্যানেলের মধ্যে টোটাল তোরা 10খানা ভিডিও পেয়ে যাবি, তার মধ্যে 9টা পেয়ে যাচ্ছিস তোরা ভিডিও সেকশনে এবং প্লেলিস্টে যদি তুই যাস, এবং একটা কিন্তু তুই লাইভ সেকশনের মধ্যে গিয়ে পেয়ে যাচ্ছিস। তার পাশাপাশি বলে রাখি যে পর্ষদের 2 মার্কসের কিন্তু অলরেডি 2খানা ভিডিও লাইভ হয়ে গেছে, লাইভ বলবো না, ভিডিও আপলোডেড হয়ে গেছে, এবং এই যে আজকে থার্ড ভিডিও যেটা আছে সেটা কিন্তু যাচ্ছে। তোরা যদি এই ভিডিওগুলোকে পরপর দেখে নিস তাহলে মোট 1 মার্কসের ভিডিও যদি আমি বলি এমসিকিউ ভিএসএকিউ মিলিয়ে মোট 36 নম্বর, আর 2 মার্কসের ভিডিও মিলিয়ে কিন্তু মোট 18 নম্বর, অর্থাৎ হয়ে গেল কিন্তু দেখ তোদের 54 নম্বর। এই 54 নম্বরের পুরো দায়িত্ব কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং আমি কথা দিতে পারি এই 54 নম্বর আমি তোদেরকে পাইয়ে ছাড়বো। আমি যেভাবে কনসেপচুয়ালি তোদেরকে ডিসকাস করে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন, আমি তোকে এইটুকু কথা দিতে পারি পুরো যদি তুই দেখে নিস এই রিলেটেড যত রকমের প্রশ্ন আছে তুই মাধ্যমিকে পেরে যাবি। মাধ্যমিক যতই খেলু, যতই ঘোরা, সব প্রশ্ন তুই অ্যান্সার দিতে পারবি। তুই একদম আমার কথা মতো বিষয়গুলোকে করতে থাক, আমি তোকে বিষয়টা গ্যারেন্টি দিয়ে দিলাম আজকে থেকে। ঠিক আছে, তাহলে আজকের মতো দেখ এখানেই আমার ভাষণটা শেষ হচ্ছে। এবার প্রত্যেকে একটুখানি ভিডিওর মধ্যে যা ভাই, ভিডিওটা গিয়ে দেখে নে পুরো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করিস, শেয়ার করিস নিজের বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকিস, কারণ এই একমাত্র চ্যানেল যে ফিজিক্যাল সায়েন্সের A to Z তোকে সমস্ত কিছু করিয়ে এবং পুরো জিনিসগুলোকে কনসেপচুয়ালি করিয়ে মাধ্যমিকে ভালো নাম্বার পাওয়ানোর দায়িত্ব নিচ্ছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলো তাহলে আজকের প্রথম প্রশ্নটা শুরু করা যাক। যারা প্রথম দেখছিস তাদেরকে একটুখানি বলে রাখি যে আমি এভাবেই একদম শেষ প্রশ্ন থেকে শুরু করবো এবং প্রথম প্রশ্নের মধ্যে যাব। তাই একদম ভিডিওটাকে পুরো দেখ, মারাত্মক ভালো ভালো প্রশ্ন আছে। সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে এত কনসেপচুয়ালি আমি ডিসকাস করে দিচ্ছি তোদের সাথে যে এই রিলেটেড অন্য যে কোনো রকম প্রশ্ন যদি তোকে দেওয়া হয় তুই কিন্তু পেরে যাবি। এটাই হচ্ছে, এখানে তোরা অনেকেই কিন্তু অ্যান্সার করতে পারিস, বাট সেই কনসেপ্টটা হয়তো তোদের মধ্যে একটুখানি কম থাকতে পারে। তো সেইটাকে এমনভাবে আমি ডেভেলপ করিয়ে দেবো যে তোরা মাধ্যমিকে 36+18 মানে 54তে 54 পাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবি। এই বলে একটু শুরু করা যাক ভিডিওটা। আমি দেখ প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, একই আণবিক সংকেত C2H6O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো। দেখ প্রত্যেকটা জায়গার মধ্যেই তুই এই প্রশ্নটা দেখতে পাস এবং সবাই তোকে উত্তরগুলো করে দেয়। আজকে একটুখানি অন্য একটা নজরিয়া থেকে প্রশ্নটা দেখতে পাওয়া যাক। দেখো C2H6O যেটা আছে, আমি একটু 11-12 কনসেপ্ট লাগাচ্ছি তোদের কাছে, বিষয়টা একটু ভালো করে খেয়াল কর। ধর এমনি তোকে একটা সংকেত দিয়ে দিয়েছে, তোরা প্রত্যেকেই জানিস এটা একটা অ্যালকোহল আছে, কিন্তু ধরে নে তোকে কালকে একটা অন্য সংকেত দিল, তখন তুই বসে বসে ভাববি যে এটা অ্যালকোহল না অ্যালডিহাইড, কি করে বুঝবো? তখন আমি তোকে এই ট্রিকটা শিখিয়ে রাখছি যে এই জায়গাটাতে খেয়াল করবি, অক্সিজেন বাদ দিয়ে বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটার গঠনটা যদি একটা অ্যালকেনের মতো থাকে, অ্যালকেনের মতো মানে CnH2n+2 এরকম যদি একটা গঠন থাকে, তাহলে খেয়াল রাখবি এই স্ট্রাকচারটা একটা অ্যালকোহলের স্ট্রাকচার। এই বিষয়টা যদি তুই খেয়াল রাখিস তুই যে কোনো রকম সমবায়তার প্রশ্ন উত্তর দিতে পারবি। আর এটা যদি একটা অ্যালকোহল হয় তাহলে ওর সমবায়ব একটা কি হয়ে যাবে বল, ইথার হয়ে যাবে। এই ভিডিওর এই উত্তরটাও কিন্তু আমি করিয়েছিলাম। এই সমবায়ব কোনটা কার সমবায়ব সেটা সেটা কোথায় পাবি তোরা, আমার ভিডিওর যে চ্যানেলে যে লাইভ সেকশনটা আছে সেখানটায় গিয়ে দেখবি যে আমি এমসিকিউ ভিএসএকিউ এর যে 10 নম্বর ভিডিওটা সেটা লাইভ করেছিলাম, ওটা শেষে একদম বলেছিলাম কথাগুলো। যাক এবার একটু শোন, যদি কখনো দেখতে পাস যে এমনি টাইপের কিছু একটা দিয়েছে C4H8O, তুই এই জায়গাটা খেয়াল করে দেখছিস এর যে স্ট্রাকচারটা আছে সেটা CnH2n আছে। যদি কখনো দেখতে পাস যে এই হাইড্রোকার্বন পার্টটা একটা অ্যালকিনের মতো আছে, তাহলে মনে রাখিস এটা কিন্তু একটা অ্যালডিহাইড আছে, এবং অ্যালডিহাইড আছে মানে এর যে সমবায়বটা কি বল, কিটোন। তার মানে এই স্ট্রাকচারটা থেকে, এই সংকেতটা থেকে একটা অ্যালডিহাইড পাওয়া যাবে, একটা কিটোন পাওয়া যাবে। এই সংকেতটা থেকে একটা অ্যালকোহল পাওয়া যাবে, একটা ইথার পাওয়া যাবে। এই রকমভাবেই কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, তোমাদের খুব পরিচিত একটা অ্যালডিহাইডকে একটুখানি করে দেখাচ্ছি। ধরো CH3CHO আছে, তোমাদের খুব পরিচিত অ্যালডিহাইড, নামটা একটুখানি কমেন্টে লিখে জানো যারা যারা জানো, আর যারা জানো না তারা জৈব রসায়নের 1 শট দেখে রেডি করো। দেখো C2 আছে, এইচ আছে 4টে, তাহলে H4, এই দেখো ও আছে। কি বুঝতে পারছিস রে? দেখ সি এর মধ্যে 2 আছে আর এইচ এর মধ্যে 4 আছে, তার মানে গঠনটা কেমনি, CnH2n আছে। তাহলে একদম খেয়াল করতে পারছিস, বিষয়গুলোকে বুঝতে পেরে গেছিস যে কীরকম ভাবে ফান্ডাগুলোকে লাগাতে হয়, কীরকম ভাবে ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করতে হয়। চল এবার একটুখানি উত্তরটা করে দিই। উত্তরটা সবাই জানিস, যারা যারা জানিস না একটুখানি খাতার মধ্যে লিখে রাখিস। চল একটু বলি, C2H6O যেটা আছে
সেটাকে যদি তুই একটুখানি ক্লাসিফাই করিস তাহলে তুই দেখতে পাবি এটা থেকে নিশ্চয়ই এখন বুঝে গেছিস অ্যালকোহল হবে। তাহলে অ্যালকোহলটা কেমনি হবে, দুটো কার্বন যুক্ত, তাহলে CH3 CH2 OH করে দিলাম। এইবার খেয়াল করে দেখ এটা থেকে একটা ইথার পাওয়া যাবে, ইথারটা কেমনি হবে, দুটো কার্বন যুক্ত, তার মানে CH3 ও CH3 হয়ে গেল। নামগুলো লিখে দিই, নামগুলো দেখ লিখতে বলেনি তাও লিখে দিবি, ঠিক আছে, যদি পরীক্ষায় এমনি প্রশ্ন দেয়। এটার নাম কি হয়ে যাবে বল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, প্রত্যেকে জানিস। এটার নাম কি হয়ে যাবে বল, এটার নাম হচ্ছে ডাই মিথাইল, কারণ দুটো মিথাইল গ্রুপ আছে, CH3 গ্রুপগুলোকে মিথাইল গ্রুপ বলা হয়। আর মধ্যখানে এই যে ওটা আছে এটা হচ্ছে ইথার লিঙ্কেজ, সেই কারণে ডাইমিথাইল ইথার, কাজ শেষ। চলো নেক্সট কি বলে দিয়েছে, বলেছে পিভিসি এবং টেফলনের মনোমার দুটির নাম লেখো। দেখ পিভিসির পুরো নাম পরীক্ষাতে কিন্তু দিতে পারে পলিভিনাইল ক্লোরাইড, লিখে দিচ্ছি পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। আচ্ছা, এই পিভিসি আর টেফলনের মনোমার বহুবার ডিসকাস করেছি, তাও এই লাস্ট বারের মতো বলে দিচ্ছি একটুখানি, কারণ এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি রিপিটেড কোয়েশ্চেন্স থাকে সেগুলোকে আর ডিসকাস করব না, সেগুলো বলবো আগের ভিডিওগুলো দেখে নে। দেখ পিভিসি যেটা আছে, পিভিসির সংকেতটা হচ্ছে এইটা CH2 সিঙ্গেল বন্ড CHCl, আর তোরা জানিস এটা পলিমার আছে সেই জন্য এরকম করে দেখাতে হয়। এর মনোমারটা দেখানোর সব ট্রিক্স অ্যান্ড ট্রিক আগেই বলে দিয়েছিলাম, একটু প্রত্যেকে পর 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 শর্ট কোয়েশ্চেন আর 2 নম্বরের ভিডিওগুলোকে খেয়াল কর, তাহলেই সব শিখে যাবি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যারা অনেক দিন ধরে দেখছিস তারা প্রত্যেকেই জানিস যে এখানটা একটা পাই বন্ড থাকে, সেই পাই বন্ডটা ভেঙে এরকম সিগমা বন্ড তৈরি হয় এবং একটা পলিমারিক স্ট্রাকচার তৈরি করে সেটা। আর এটাই কি ছিল বল, পিভিসি ছিল। তাহলে পিভিসির পুরো নামটা ছিল দেখ পলিভিনাইল ক্লোরাইড, এখান থেকে তুই পলি কথাটাকে বাদ দিয়ে দিবি, তাহলে কি চলে আসবে বল, ভিনাইল ক্লোরাইড। তাহলে এই ভিনাইল ক্লোরাইডটাই কি হয়ে যাবে বল, মনোমার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার দেখো একটুখানি নেক্সট কি বলেছিল দেখি, একটুখানি টেফলন বলেছিল। আচ্ছা টেফলনের যে সংকেত আছে সেটা কি, এতবার করে লিখে লিখে একদম মুখস্থ করে দিচ্ছি কিন্তু, আবার যেন পরীক্ষাতে ভুল না হয়ে যায়, এগুলোই আসবে। এর মনোমারটা কি হবে বল, CF2 ডাবল বন্ড CF2। এটা কেন কি নাম হয় সব বৃত্তান্ত সব শেখানো আছে। নামটা কি হয়ে যাবে, টেট্রা ফ্লুরো ইথিলিন, ঠিক আছে। কেন টেট্রা ফ্লুরো ইথিলিন, তার কারণ ইথিলিনের স্ট্রাকচার তোরা জানিস, এইটা হয় ইথিলিনের স্ট্রাকচার, সেই ইথিলিনের মধ্যে হাইড্রোজেন্সগুলোর পরিবর্তে শুধুমাত্র ফ্লুরিন বসে গেছে বলে। আচ্ছা এটাও ব্যাপার, কটা ফ্লুরিন বসেছে, তুই বলবি 4টে ফ্লুরিন বসেছে, ওই 4টে বসেছে বলে টেট্রা, ফ্লুরিন বসেছে বলে ফ্লুরো, আর ইথিলিনের মধ্যে বসেছে বলে ইথিলিন। ব্যাপারটা বুঝতে পারলাম, তাহলে এটাই কিন্তু হচ্ছে দেখো টেফলনের মনোমার, আর এইটা কিন্তু হচ্ছে দেখো টেফলনের স্ট্রাকচার, ঠিক আছে। চলো ডান, নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতুর নিষ্কাশনে তড়িৎদ্বারের বিক্রিয়াগুলি লেখো। একটুখানি মন দিয়ে শোন, এখান দিয়ে এটা লিখে তো দিতে পারি খুব সহজে, কিন্তু এটা লেখার আগে আমার কয়েকটা কথা আছে। যদি তোমাকে কখনো বলে দেয় NaCl এর, এটা মনে আগেও পড়িয়েছিলাম, NaCl এর গলিত দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে তুই কি পেয়ে যাবি বল, তুই ক্যাথোডে পেয়ে যাবি সোডিয়াম ধাতু। কিন্তু এই সোডিয়াম ধাতু পেতে গেলে অবশ্যই তোকে কি দ্রবণ নিতে হবে বল, গলিত দ্রবণ। তুই যদি কোনো কারণে NaCl এর জলীয় দ্রবণ নিয়ে নিস তাহলে কি হয়ে যাবে বল, তুই ক্যাথোডের মধ্যে পেয়ে যাবি হাইড্রোজেন গ্যাস। এর উত্তরটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিস, আমি আজকে একটুখানি বলে দিচ্ছি ছোট্ট করে, এটা ধাতুবিদ্যার ওয়ান শটের মধ্যে বলবো। দেখবি সোডিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের থেকে অনেকটা ওপরে অবস্থান করে। আর তোরা প্রত্যেকে আমার কাছে শুনেছিস যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আমরা যত ওপরের দিকে উঠি তত কিন্তু ধাতুগুলো তড়িৎ ধনাত্মকতা, কি বললাম, তড়িৎ ধনাত্মকতা আস্তে আস্তে বাড়তে থাকে। এবার তুই আমাকে একটা কথা বল, যে আমরা যদি দুখানা ক্যাটায়ন নিই, একটা হচ্ছে Na+ আর একটা হচ্ছে H+, তাহলে এইটা যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরে অবস্থিত, তাহলে তড়িৎ ধনাত্মকতাটা কি বেশি, কারণ তড়িৎ ধনাত্মকতা এই বরাবর বাড়ছে। তাহলে হাইড্রোজেনের মানে H+ এর যে তড়িৎ ধনাত্মকতা আছে সেটা সোডিয়ামের থেকে কম, একদম ক্লিয়ার। এইবার কথাটা শোন, আমরা জানি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ক্যাথোডের দিকে কে যায় বল, ক্যাথোডের দিকে ক্যাটায়ন যায়। এবার আমার কাছে কি কি ক্যাটায়ন অ্যাভেলেবেল আছে, তুই বলবি আমার কাছে Na+ অ্যাভেলেবেল আছে, আমার কাছে H+ অ্যাভেলেবেল আছে। কখন, যখন আমি NaCl এর জলীয় দ্রবণ নিয়েছি, জলীয় দ্রবণের মধ্যে তো H+ ক্যাটায়ন থাকবেই,
আর NaCl নিয়েছি বলে Na প্লাস ক্যাটায়নও থাকবে। এইবার আমাকে একটা কথা বল, কার তড়িৎ ধনাত্মকতা বেশি? তুই বলবি Na প্লাসের তড়িৎ ধনাত্মকতা বেশি, তার মানে এর ইগো বেশি, তার মানে এর ইগো বেশি। ওই জন্য এ নিজের পজিটিভ চার্জটাকে এত সহজে ছাড়বে না। ও জানে আমি বেশি ইলেকট্রো পজিটিভ, আমি আমার পজিটিভ চার্জকে কেন ছাড়তে যাব? ওই জন্য তখন জলীয় দ্রবণের মধ্যে উপস্থিত H+ আয়ন ক্যাথোডের দিকে চলে যাবে এবং ক্যাথোডের মধ্যে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। কিন্তু যখন তুই গলিত দ্রবণ নিবি, তোর দ্রবণের মধ্যে শুধুমাত্র Na+ উপস্থিত থাকবে, ইউ হ্যাভ নো অপশন, তোকে Na+ কেই ক্যাথোডের দিকে পাঠাতে হবে। তাহলে Na+ ক্যাথোডের দিকে গিয়ে কি ধাতু তৈরি করবে? সোডিয়াম ধাতু তৈরি করবে। দিস ইজ দ্য লজিক। কমপ্লিট, ডান। চলো, আচ্ছা, যারা যারা জিজ্ঞাসা করেছিলি সবার উত্তর একবারে দিয়ে দিলাম। চলো এবার একটু বলি উত্তরটা। বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সোডিয়াম ধাতুর নিষ্কাশনে, তাহলে সোডিয়াম ধাতুর যদি আমাকে নিষ্কাশন করতে হয় তাহলে আমাকে কি নিতে হবে? তুই বলবি NaCl এর গলিত দ্রবণ নিতে হবে। তো চল নিয়ে যাক NaCl এর গলিত দ্রবণ। গলিত দ্রবণ দেখায় কি করে? NaCl লিকুইড নিতে হবে। এবার NaCl লিকুইড যেটা আছে তোরা প্রত্যেকেই জানিস, NaCl কিন্তু একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এটা কি হয়ে যাবে? Na+ লিকুইড উৎপন্ন করবে প্লাস Cl- লিকুইড উৎপন্ন করবে। কারণ তুই অ্যাকুয়াস সলিউশন নিসনি, তুই জলীয় দ্রবণ নিসনি, ওই জন্য তুই এখানে AQ বসাতে পারবি না। কিন্তু তুই যেহেতু গলিত দ্রবণ নিয়েছিস, তোকে লিকুইডই বসাতে হবে। এইবার একটুখানি মন দিয়ে শোনো। তাহলে এবার ক্যাথোড বিক্রিয়াটা লিখি। ক্যাথোডের মধ্যে কে চলে যাবে বল? Na+ চলে যাবে। তাহলে Na+ লিকুইড ক্যাথোডে গেল। এখান দিয়ে তুই দেখাতে পারিস যেটা ইলেকট্রন নেবে, তুই লিকুইডটা এখানটা নাও দেখাতে পারিস, যেহেতু ক্যাথোডের মধ্যে চলেই গেছে। এ কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে, তার কারণ ক্যাথোডের মধ্যে যদি ক্যাটায়ন যায়, সে আর তার কাছে তো ইলেকট্রন কম থাকে, সে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে। কটা ইলেকট্রনের খামতি আছে? তুই বলবি একটার। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো, নিয়ে সোডিয়ামে কনভার্ট হয়ে গেল। নেক্সট যদি তোকে আমি বলি অ্যানোড বিক্রিয়াটা কি হয়ে যাবে, তুই বলবি অ্যানোডে কে যাবে? Cl- যাবে, যার কাছে একটা ইলেকট্রন বেশি আছে, সে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে দেখ Cl এ কনভার্ট হয়ে যাবে। এখন Cl তো একা থাকবে না, কারণ ও গ্যাসিয়াস রূপে থাকতে চায়। তাহলে Cl + Cl হয়ে Cl2 হয়ে যাবে। ব্যাস, দিস উইল বি দ্য কারেক্ট অ্যাপ্রোচ। নেক্সট কি বলে দিয়েছে দেখা যাক। বলেছে উদাহরণস্বরূপ খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য লেখো। দেখ, এই ব্যাপারটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। খনিজ আর আকরিকের ব্যাপারটা সবাই আশা করছি জানিস, তাও একটুখানি মেন ব্যাপারটা একটু বলে দিই যে কিভাবে উত্তরগুলো করতে হয়। এখানটায় লিখি আমি খনিজ, আর এখানটায় লিখছি আমি আকরিক। আমার ফোনটা মাঝে মধ্যে ঘন্টা বাজিয়ে দিচ্ছে, ফোন না আসলে ট্যাব থেকেই আওয়াজটা হচ্ছে। একটুখানি দেখা যাক খনিজ এবং আকরিকের মধ্যে কি তফাৎ হতে পারে। দেখ, খনিজ মানেটা কি? আমরা যে ধাতুগুলোকে আমাদের চারপাশে দেখতে পাই, সেই ধাতুগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েল ফর্ম ওরকম ধাতু রূপে ছিল না। সেগুলো কি ছিল জানিস তো? ভূগর্ভে, মানে হচ্ছে আমাদের এই ভূপৃষ্ঠের তলায় কোনো কোনো সময় ভূপৃষ্ঠের মধ্যে এই ধাতুগুলো বিভিন্ন ধরনের কাদা, পলি, বিভিন্ন রকমের অধাতু, কোনো কোনো সময় বিভিন্ন রকম ধাতুর সাথে মিশ্রিত অবস্থায় একটা অন্যরকম যৌগরূপে অবস্থান করত। সেই ধরনের মিশ্রিত, একদম মানে নোংরা জিনিসপত্রের সাথে মেশানো, পলি বালির সাথে মেশানো, অন্যান্য ধাতুর সাথে মেশানো অবস্থায় থাকা আমাদের মূল ধাতুগুলোর নাম তখন ছিল খনিজ। সেই খনিজ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে ধাতুগুলোকে বার করে আনা। কিন্তু দেখা যায় সব খনিজ থেকে ধাতুকে সহজে এবং সুলভে নিষ্কাশন করা যায় না। মানে কম খরচে নিষ্কাশন করা যায় না, সহজ উপায়ে নিষ্কাশন করা যায় না। কিন্তু কিছু কিছু ভালো খনিজ আছে যেগুলো থেকে খুব কম খরচে এবং খুব কম সময় আমরা ধাতুকে নিষ্কাশন করতে পেরে যাই। সেই ধরনের ভালো খনিজগুলোর একটা নাম দেওয়া হয়, সেই নামটা হচ্ছে আকরিক। তাহলে আকরিকও কিন্তু ওয়ান টাইপ অফ খনিজ, যে খনিজগুলো থেকে খুব কম খরচে এবং খুব কম সময় আমরা ধাতুটাকে নিষ্কাশন করে নিতে পারি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি তো দেখ ঘুরিয়ে একটা কথা বলতেই পারি। কি বলতে পারি? আমরা বলতে পারি যে সব খনিজ কিন্তু আকরিক নয়, কিন্তু সব আকরিকই কিন্তু খনিজ। একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার। চলো তাহলে এইভাবেই দেখো তুমি খনিজ আকরিকের মধ্যে পার্থক্যটা লিখবে। কিভাবে লিখবে বলো? প্রথম তোমার পয়েন্ট হয়ে যাবে সংজ্ঞা। তোমার যে দ্বিতীয় পয়েন্ট হয়ে যাবে সেটা হচ্ছে সব খনিজ আকরিক নয়, সব আকরিক খনিজ। আর 3 নম্বর তুমি একটা পয়েন্ট একটু জোর করে দিয়ে দিতে পারো যে খনিজ থেকে সহজে ও সুলভে ধাতু নিষ্কাশন করা যায় না। আকরিকের মধ্যে লিখতে পারো আকরিক থেকে সহজে এবং সুলভে ধাতুকে নিষ্কাশন করা যায়। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। চলো
আশা করছি পুরোটা বোঝা গেছে, একদম ক্লিয়ার আছে। এইবার একটুখানি মন দিয়ে শোনো। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে খনিজ এবং আকরিকের মধ্যে তুমি পার্থক্য লেখো উইথ উদাহরণ, তাহলে তুমি উদাহরণ কি দেবে বলো? তুমি আয়রন পাইরাইটিসের এক্সাম্পল দিতে পারো। আয়রন পাইরাইটিস কি বলো? আয়রন পাইরাইটিস হচ্ছে এই ধরনের কম্পাউন্ড, দেখো FeS2। এই যে FeS2 যেটাকে আমি লিখলাম, এই FeS2 নামটা কি বলো? আয়রন পাইরাইটিস। যে আয়রন পাইরাইটিস হচ্ছে আয়রনের একটা খনিজ, কিন্তু আকরিক নয়। আচ্ছা, Fe2O3, এই Fe2O3 নাম কি? Fe2O3 নাম হচ্ছে রেড হেমাটাইট। এই রেড হেমাটাইট যেটা আছে সেটা কিন্তু আয়রনের একটা আকরিক। একদম ক্লিয়ার? চলো, তাহলে এইটুকু ছিল দেখ খনিজ আকরিকের মধ্যে পার্থক্য। এখান থেকে কিন্তু একটা পয়েন্ট ব্রডলি দিয়ে দিতে পারে, ওটা থেকে ডিরেক্ট প্রশ্ন দিতে পারে যে সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ ব্যাখ্যা করো। একদম যেভাবে যেভাবে তোকে বললাম সেরকম করে লিখবি। লাস্টে তুই এই এক্সাম্পলটা দিয়েই বুঝিয়ে দিবি ব্যাপারটা, যে আয়রন পাইরাইটিস শুধুমাত্র খনিজ কিন্তু আকরিক নয়, কিন্তু রেড হেমাটাইট যেটা আছে সেটা আকরিক, সুতরাং এটা খনিজও বটে। ঠিক আছে, চলো, তাহলে এই ছিল ব্যাপার পুরো, একদম কমপ্লিট। নেক্সট প্রশ্ন দেখা যাক তাহলে কি বলে দিয়েছে। চলো দেখা যাক কি বলে দিয়েছে। কোথায় প্রশ্ন? 3.7, দেখ কি বলেছে। অ্যামোনিয়াকে শুষ্ক করতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? এটাকে দেখবি অজৈব রসায়নের যে ভিডিওটা আছে তার মধ্যে পুরো ডিটেলে ডিসকাস করে দিয়েছি, এবং কখনো কখনো যদি MCQ VSQ এর মধ্যে এসে থাকে তো সেটাও অলরেডি করে দেওয়া হয়েছে। তাও একটুখানি বলি, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে সেটাকে আমরা CaCl2 লিখে থাকি। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডটা, এটা ইউজুয়ালি কিন্তু অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড বলা উচিত ছিল। এখানটা আমি লিখে দিচ্ছি কথাটা, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড। ব্যাপারটা বলা হয় যেটা, যে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে থেকে যখন অ্যামোনিয়াটাকে পাঠানো হয় তখন এই অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে ফেলে, এবং বিক্রিয়া করে জুট যৌগ তৈরি করে, যে জুট যৌগটার সংকেত হচ্ছে CaCl2.8NH3। এবার সেই কারণে এখানটা একটা তোকে 8 বসাতে হবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে ফেলে, তাহলে তো এটাকে এর সাথে মেশানো যাবে না ভাই শুষ্ক করানোর জন্য। কারণ তুই শুষ্ক করাতে দিচ্ছিস কেন? যাতে সে জলটাকে টেনে নিয়ে অ্যামোনিয়াটাকে ছেড়ে দিতে পারে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? আমরা যখন পোড়া চুনের মধ্যে দিয়ে পাঠাই অ্যামোনিয়া এবং জলের মিশ্রণটাকে, আমাদের লক্ষ্যটা কি থাকে? যে অ্যামোনিয়া আর জলের মিশ্রণ থেকে এই যে পোড়া চুনটা এই জলটাকে টেনে নেবে, এবং আমরা বিশুদ্ধ অ্যামোনিয়াটাকে ফেরত পেয়ে যাব। কিন্তু যদি কোনো কারণে এই অ্যামোনিয়াটার সাথে এর বিক্রিয়া হয়ে যায়, তাহলে তো আমরা আর অ্যামোনিয়াটাকে পাচ্ছি না, তাহলে আমাদের আর এত খরচা করে তো কোনো লাভ হলো না। সেই কারণেই অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইডকে অ্যামোনিয়া নিষ্কাশনের জন্য বা অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য ব্যবহার করা হয় না। ঠিক আছে, শুধু এখানটাই জুতো যৌগ কথাটা কিন্তু উল্লেখ করে দিস। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে প্রদত্ত পরমাণুগুলির কোনটি ইলেকট্রন গ্রহণ করে এবং কোনগুলি ইলেকট্রন বর্জন করে। দেখ, খেয়াল করে একটা জিনিস শোন, ধাতুর ধর্মই সবসময় হচ্ছে ইলেকট্রন বর্জন করা। যে কোনো ধাতু হোক না কেন, তার ধর্ম সবসময় হয় ইলেকট্রন বর্জন করা। আর অধাতু যেটা হয়, অধাতু সর্বদাই ধর্ম হয় ইলেকট্রন গ্রহণ করা। এই কথাটা সর্বদা খেয়াল রাখবি। দেখ, তোরা কোনোদিন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলোকে কোনোদিন দেখবি না অ্যানায়ন রূপে। তুই সর্বদা দেখতে পাস সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, সর্বদা তুই এরূপে দেখতে পাস ক্যাটায়ন রূপে। কেন? তার কারণ হচ্ছে ধাতুর ধর্মই সবসময় ইলেকট্রন বর্জন করা। আর যদি তুই একটুখানি দেখিস অধাতুগুলোকে, অক্সিজেনকে সবসময় দেখবি O2-, ফ্লুরিনকে সবসময় দেখবি F-, সবসময় তুই দেখতে পাবি ক্লোরিনকে Cl-। মানে অধাতুর সর্বদাই ধর্মটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন গ্রহণ করলে তবেই তো মাথার উপরে মাইনাস আসে। তাহলে আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এবার তুই এই লিস্ট থেকে দেখ, ম্যাগনেসিয়াম আছে, ফ্লুরিন আছে, ক্যালসিয়াম আছে, আর সালফার আছে। তুই ভালো করেই জানিস যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, দেখবি নামের শেষে যাদের আম থাকে এরা কিন্তু ধাতু হয়। তাহলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এরা কিন্তু দেখ ইলেকট্রন বর্জন করবে। আর অন্যদিকে যে ফ্লুরিন এবং সালফার আছে এরা দেখ অধাতু, এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। একদম রাইট। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। খুব ভালো কথা। তার কারণটা একটু মন দিয়ে শোন। চিনি যেটা আছে সেই চিনির সংকেতটা একটুখানি তোকে লিখে দেখাই, C12H22O11। সংকেত যাই হোক না কেন, বুঝতে পারছিস যে চিনি কিন্তু একটা
সমযোজী যৌগ। আর তোরা প্রত্যেকেই জানিস যে সমযোজী যৌগগুলো কিন্তু জলের মধ্যে বা জলীয় দ্রবণে, লিখি জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে না। ব্যাপারটা বুঝতে পারলাম। আর অন্যদিকে এর সাথে কম্পিটিশন কার হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। ওরে বাপ রে বাপ, সোডিয়াম ক্লোরাইড একটা কি ধরনের যৌগ বল? আয়নীয় যৌগ। এবং এটা কিন্তু একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, যার ফলে এটা দ্রবণের মধ্যে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন তৈরি করে। তোরা জানিস তড়িৎ পরিবহনের জন্য কাদেরকে প্রয়োজন হয়? প্রয়োজন হয় আয়নদের। তাহলে যদি দ্রবণের মধ্যে কোনো আয়নই না থাকে, তাহলে কি চিনির জলীয় দ্রবণটা তড়িৎ পরিবহন করতে পারবে? উত্তর হচ্ছে না। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ হওয়ায় তার জলীয় দ্রবণের মধ্যে সর্বদা আয়ন উপস্থিত থাকে, সেই কারণে তার জলীয় দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। আশা করব ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে কঠিন NaCl অণুর কোনো অস্তিত্ব নেই কেন? খুব ভালো করে শোনো। দেখ, আমরা জানি যে কঠিন অবস্থায় NaCl অণু যদি আমি বলি, তাহলে তো এর আয়নীয় যৌগ হওয়ার যে বিষয়টা সেটাকে কন্ট্রাডিক্ট করে দেওয়া হচ্ছে। আয়নীয় যৌগ যারা হয়, আয়নীয় যৌগরা সর্বদা আয়নে বিশ্লিষ্ট থাকে, Na+ এবং Cl-। এরা কোনোদিন অণুরূপে উপস্থিত থাকে না ভাই, এরা সর্বদা আয়ন রূপে থাকে বলেই কঠিন NaCl অণুর কোনো অস্তিত্ব নেই। আশা করব বিষয়টা বুঝতে পেরেছিস। এবং এখান থেকে রীতিমতো তোকে আরেকখানা প্রশ্নও দিতে পারে যে কোন ধরনের যৌগের মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, তোর উত্তর কিন্তু হয়ে যাবে আয়নীয় যৌগ। আশা করব বিষয়টা ক্লিয়ার। অনেক স্কুলের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে থাকে একদম। চলো দেখা যাক পরের প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে 3.4 প্রদত্ত বর্তনীতে বি এবং সি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন আমাকে অনেক ছেলে মেয়ে পাঠাচ্ছিলি এবং বলছিলি যে এগুলো আমরা পারি না। তো এগুলোকে একটুখানি শিখিয়ে দেওয়া যাক কি করে করতে হয়। দেখ, একটা কথা মন দিয়ে আমি একটুখানি আগে একটা ডায়াগ্রাম ড্র করি, তোরা প্রত্যেকে মনে মনে বলবি। হ্যাঁ, বলতো এই যে R1, R2 এবং R3 রোধ আছে, এরা কি সমবায় আছে? তুই বলবি শ্রেণী সমবায়। কেন কেন কেন? তার কারণ হচ্ছে যদি এইখান থেকে কারেন্ট পাঠাই আমি, আই কারেন্ট যাবে, এই আই কারেন্টটা R1 রোধের মধ্যে দিয়েও যাবে, সেই আই কারেন্টটাই R2 রোধের মধ্যে দিয়ে যাবে, সেই সেম আই কারেন্টটাই R3 রোধের মধ্যে দিয়ে যাবে। যদি তুই কখনো দেখতে পাস যে সেম পরিমাণ কারেন্ট তিনখানা রোধের মধ্যে দিয়েই গেল, তাহলে সেই তিনখানা রোধ কি সমবায় আছে? তুই বলবি শ্রেণী সমবায় আছে। আশা করব ক্লিয়ার আছে, একদম ডান। আবার ধর এমনি একটা সিনারিও তৈরি হয়েছে, এই একটা রোধ আছে, এই একটা রোধ আছে, আবার এই একটা রোধ আছে। খুব পরিচিত তোদের, আমি আঁকাতে PhD করেছি তো ওই জন্য আমি এত ভালো আঁকি, জানিস তো। চল, কাজের কাজ হয়ে গেছে, বোঝার মতো হয়েছে। চলো একটুখানি দেখা যাক। ধরো আমি আই কারেন্টকে পাঠিয়েছি, আমি দেখতে পাচ্ছি এখানটা R1 রোধ আছে, এখানটা R2 রোধ আছে, এখানটা R3 রোধ আছে। আমি কি দেখতে পাবো? যখনই এই ধরনের একটা জাংশন আছে এবং সেখান থেকে তিনখানা দিকে সেপারেট হয়ে যাচ্ছে বিষয়টা, তখন এই কারেন্টটাও কিন্তু রোধ অনুযায়ী তিন দিকে সেপারেট হয়ে যায়। ধর এখান দিয়ে I1 কারেন্ট চলে গেল, এখান দিয়ে I2 কারেন্ট চলে গেল, এখান থেকে I3 কারেন্ট চলে গেল। তার মানে এই জাংশন থেকে কারেন্টটা সেপারেট হয়ে যাওয়ায় R1 রোধের মধ্যে দিয়ে, R2 রোধের মধ্যে দিয়ে, R3 রোধের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে সুতরাং এরা তিনজন কি সমবায় আছে? তুই বলবি সমান্তরাল সমবায় আছে। তাহলে শ্রেণী সমবায়ের মধ্যে দিয়ে কি অপরিবর্তিত থাকলো? প্রবাহ মাত্রা। আর সমান্তরাল সমবায়ের কি অপরিবর্তিত থাকলো? দেখ, দুখানা প্রান্ত তো সেমই আছে। তোকে যদি বলি R1 রোধেরও এই প্রান্তটা A, এই প্রান্তটা B, R2 রোধেরও এই প্রান্তটা A, এই প্রান্তটা B, R3 রোধেরও এই প্রান্তটা A, এই প্রান্তটা B, তাহলে এই প্রান্তের বিভব যদি VA হয়, এই প্রান্তের বিভব যদি VB হয়, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত? VA মাইনাস VB। তুমি বলবে স্যার VA মাইনাস VB কেন করলে, VB মাইনাস VA কেন করলে না? তার কারণটা শোনো। দেখো, A থেকে B এর দিকে তো কারেন্টটা যাচ্ছে রে ভাই, তার মানে নিশ্চয়ই এ এর বিভব প্রভেদটা বেশি। দ্যাটস ওয়াই VA মাইনাস VB করলাম, যেটা বড় সেটাকে আগে রাখতে হয়। একদম ক্লিয়ার। এইবার একটা কথা মন দিয়ে শোন, দ্য টেক ডাউন, এখান থেকে কি নিয়ে যাচ্ছি আমরা, কি নিয়ে যাব, ভালো করে ব্যাপারটা বোঝো। যখনই তুমি দেখতে পাবে একটা কারেন্ট এসে কতগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে সেই রোধগুলো কি অবস্থাতে আছে? সমান্তরাল সমবায় আছে।
আর যদি তুমি দেখতে পাও সব কটা রোধের মধ্যে দিয়ে সেম প্রবাহ যাচ্ছে, তার মানে সেই রোধগুলো কি সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ। আমি এখান থেকে একটা কাল্পনিক তার আঁকছি, হ্যাঁ? এবার চিন্তা করে দেখ তো ভালো করে, কেউ অন্য মনস্ক হবি না এই মুহূর্তটায়, ভালো করে দেখবি। ধর এখান থেকে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট আমি পাঠালাম। এই কারেন্টটা যখন এই জাংশনটাতে পৌঁছাবে, তখন এই দিকে একটা কারেন্ট সেপারেট আউট হয়ে গেল, এই দিকে একটা কারেন্ট সেপারেট আউট হয়ে গেল। তুই বলবি হ্যাঁ, একদম হয়ে গেল। আচ্ছা, এই দিকে যে কারেন্টটা সেপারেট আউট হলো, আমি বললাম I1 কারেন্ট, একদম এই I1 কারেন্টটাই এখান থেকেও গেল, এই I1 কারেন্টটা আবার এখান থেকেও যাবে, কারণ এইদিকে ওইদিকে তো কোনো তার ফার নেই রে ভাই। তাহলে উপায়টা একমাত্র এখান থেকে গিয়ে আবার এই বরাবর চলে যাওয়ার আছে। তার মানে এই যে 2 ওহম রোধের মধ্যে দিয়েও I1 কারেন্ট গেল, আবার এই 2 ওহম রোধের মধ্যে দিয়েও I1 কারেন্টই যাবে। তার মানে আমি একটা কথা বলতেই পারি যে এই যে 2 ওহম রোধ আছে আর এই যে 2 ওহম রোধ আছে, তারা দুজন কি সমবায়ে আছে? তুই বলবি শ্রেণী সমবায়ে আছে। আমি বলবো হ্যাঁ, একদম, খুব ভালো। আচ্ছা, এই দিকে ধর যে কারেন্টটা চলে গেল সেটা I2। আচ্ছা, এই 2 ওহম রোধের মধ্যে দিয়েও I2 কারেন্ট গেল, এই 2 ওহম রোধের মধ্যে দিয়েও I2 কারেন্টই যাবে। তুই বলবি হ্যাঁ, একদম যাবে, একদম যাবে। তার মানে এই দুটো যে 2 ওহম রোধ আছে, এরা পরস্পর কি সমবায়ে আছে? তুই বলবি শ্রেণী সমবায়ে আছে। একদম কারেক্ট। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, এই যে রোধের একটা সমবায় তুই পেলি, আর এই যে তুই ওপরের রোধের একটা সমবায় পেলি, এদের মধ্যিখানে যে জাংশনটা ছিল, সেখান থেকে তো কারেন্টটা 2 ভাগে ভাগ হয়ে গেছিল। ব্যাপারটা একদম বুঝতে পারছিস? তাহলে যদি জাংশন থেকে জিনিসটা ভাগ হয়ে যায়, তাহলে ওপরের যে সমবায়টা আর নিচের যে সমবায়টা, এরা পরস্পরের সাথে কিসে আছে? তুই বলবি সমান্তরালে আছে। একদম কারেক্ট আছে। প্রত্যেকে বুঝতে পেরেছিস? তাহলে তুই কি করবি? তুই জাস্ট ওপরের গুলোর তুল্য রোধ বার করবি, তুই নিচের গুলোর তুল্য রোধ বার করবি। তো একটুখানি আগে বার করা যাক বিষয়টা। দেখ, একটু মন দিয়ে বিষয়গুলোকে খেয়াল কর। আমি আগে বলছি, এই যে ওপরে 2 ওহম আছে আর 2 ওহম আছে, এদের দুজনের তুল্য রোধ বার করবো কি করে? শ্রেণীতে আছে, যোগ করে দাও। তাহলে ওপরের গুলো তুল্য রোধ কত হয়ে যাবে বলো? 4 ওহম হয়ে যাবে। আমি এখানটা একটু ওহম গুলো বসিয়ে দিই। 2 ওহম প্লাস 2 ওহম, সবসময় একক লিখে লিখে করবি। ওপরেরটা তুল্য রোধ হয়ে গেল 4 ওহম। তাহলে আমি এখানটা একটুখানি লিখে দিচ্ছি, ওপরের যে শ্রেণী সমবায় আছে তার তুল্য রোধ হচ্ছে 4 ওহম। আচ্ছা, নিচেও দেখতে পাচ্ছিস 2 ওহম আছে, 2 ওহম আছে, শ্রেণী সমবায় আছে, তুল্য রোধ কত হয়ে যাবে? 4 ওহম হয়ে যাবে। এবার এই যে 4 ওহম আছে আর এই যে 4 ওহম আছে, তারা পরস্পরের সাথে সমান্তরাল সমবায় আছে। তাহলে বলবি তুল্য রোধ আমি R ধরলাম, তাহলে 1/R ইকুয়াল টু 1/4 প্লাস 1/4। এত ঝামেলায় যাওয়ার দরকার নেই ভাই। যখন দুখানা রোধ থাকবে তাদের সমান্তরাল সমবায় করতে বলবে, প্রথমে রোধ দুটোকে গুণ করবি আর নিচে রোধ দুটোকে যোগ করে দিবি, কাজ শেষ। এটাই হচ্ছে তুল্য রোধ আর এর ভ্যালু, কমপ্লিট। তাহলে এই যে 4 ওহম ছিল আর 4 ওহম ছিল, ওই জন্য 4 আর 4কে গুণ করেছি আর নিচে 4 আর 4কে যোগ করেছি। এটাই হচ্ছে শর্টকাট। তাহলে 4 4-এ কত হয়ে যায়? 16। আর এই 4 + 4 যোগ করলে কত হয়ে যায়? 8। এটা দাও 2। তাহলে অ্যান্সার কত হয়ে গেল বল? তুল্য রোধ 2 ওহম। তাহলে এই যে পুরো বর্তনীর বি আর সি বিন্দু আছে, সেই বি আর সি বিন্দুর মাঝে তুল্য রোধ কত? 2 ওহম। আশা করব ক্লিয়ার পুরোটা। একদম ডান। চলো, লজিক্যালি বোঝা গেছে তো? দেখা যাক। আমি চলতরিতের একটা ফুল ভিডিও করছি, অঙ্কের ভিডিও। সত্যি কথা বলতে রেডি হয়ে গেছে। তো আমি ওটাকে কেন দিচ্ছি না, মাধ্যমিকের একটা পিক সময় থাকে, এটা শুরু হবে জানুয়ারির 10 থেকে ফেব্রুয়ারি বলবো না, জানুয়ারির 10 থেকে জানুয়ারির 22-23 তারিখ অবধি শুরু হবে। ওই সময়টাতে আমি ভিডিওটা দেবো। তাতে কি হবে, ছেলেমেয়েরা একদম উদ্বুদ্ধ হয়ে থাকবে এবং পুরো জিনিসটাকে শিখে নিতে পারবে। আমি দেখেছি যে প্রথমের দিকে যতই শিখে নিক, লাস্টের দিকে আবার সেই ভুলে যায়। কিন্তু ওটা পুরো একদম জাস্ট দেখবি আর রেডি, এমনি একটা টাইপের ভিডিও আছে যেটাকে তুই কোনোভাবে মিস করতে পারবি না। সেই কারণে আলোর প্রমাণের ভিডিও আর চলতরিতের অঙ্কের ভিডিও প্রত্যেকে দেখিস, কিন্তু একদম কনফার্ম তুই পুরো মার্কস পাবি ওখান থেকে। আর আলো চলতরিত থেকে অঙ্ক দেবে ভাই, এবারে পরীক্ষাতেও দেবে। গ্যাসের আচরণ থেকেও অঙ্ক দেবে এবারেও। খেয়াল রাখিস কথাগুলো, আলোর আঁকা ভালো করে করিস, ঠিক আছে? চলো, আর একটা কথা বলে দিই, আলোর অঙ্ক দেবো কিন্তু। আলোর 3খানা 4খানা টাইপ আছে অঙ্কের, বেশি সময় লাগবে না করতে, ওটা আমি করতে রেডি করে দেবো, ঠিক আছে? আমার টার্গেটটা হচ্ছে ধাতুবিদ্যা, আমার টার্গেট পর্যায় সারণী, চলতরিতের অঙ্ক, আলোর অঙ্ক আর প্রমাণ। আর যদি সময় হয়, আমি ওটা প্রমিস করছি না, যদি সময় হয় গ্যাসের আচরণের অঙ্ক। কারণ গ্যাসের আচরণের অঙ্ক কিন্তু যাই বলিস অনেকে পারে, শুধু একটা ট্রিক শেখার থাকে। সেই ট্রিকটাও আমি অলরেডি আমার 2 মার্কসের ফার্স্ট ভিডিওটা বা সেকেন্ড ভিডিওটা কোনো একটার মধ্যে অলরেডি শিখিয়ে দিয়েছি যে কিভাবে বুঝতে হয়। তো যারা যারা দেখিসনি দেখে নে। চল দেখিনি।
বলেছে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। এখন বিষয়টা কি জানিস তো, এই ফ্যারাডের সূত্র যেটা আছে সেটাকে শুধুমাত্র তোদেরকে লিখিয়েই দিতে হবে। এই ফ্যারাডের সূত্র কিন্তু ক্লাস 10 লেভেলে অতটা ভালো করে বোঝানো যায় না। সেই কারণে যারা যারা বই থেকে অলরেডি ফ্যারাডের সূত্র পড়ে নিয়েছিস তারা তো খুব ভালো করেছিস, এবং সেই ফ্যারাডের সূত্র তোকে ওখান থেকেই জাস্ট পড়েই নিতে হবে। ফ্যারাডে আর লেঞ্জের সূত্র তুই তড়িৎচুম্বকীয় আবেশের যে বিষয়টা আছে সেটা এই মুহূর্তে ক্লাস 10-এ পুরোপুরি আয়ত্ত করতে পারবি না। দেখা যাক, প্রথম সূত্র যদি তোমাকে একটুখানি লিখে দিই, তাহলে এরকম ভাবে তুমি লিখতে পারো যে আমি জানি না তোদের তোদের বইয়ের মধ্যে অন্যরকম ভাষা থাকতে পারে, আমি আমার ভাষায় করে দিচ্ছি, কারণ আমিও তো একটা বই থেকেই পড়েছি। কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত, একদম ভাষাগুলোকে যেমন লিখে দিচ্ছি অমনি লিখবি, অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে একটি তড়িৎ চালক বল আবিষ্ট হয়। আর যারা যারা এখনো পর্যন্ত ফ্যারাডের লেঞ্জের সূত্র পড়িসনি, ইনফ্যাক্ট চলতড়িতের কোনো সূত্র এখনো পর্যন্ত বাকি রেখেছিস, তাদেরকে বলবো ভাই করে নে, সূত্র কখনো বাকি রাখবি না। এবং যতক্ষণ, এই কথাটা লিখতে হবে, অনেকে লেখে না, যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। একদম ক্লিয়ার আছে? এই জিনিসটা প্রত্যেকে লিখে দিচ্ছিস। দ্বিতীয় সূত্রটা দেখ, যেটা লিখে দেওয়া যায়, এটার মধ্যে একটা গাণিতিক সমীকরণও তোদেরকে দেখিয়ে দেওয়াই যায় ক্লাস 12 থেকে নিয়ে। এটা আসলে ক্লাস 12-এর মধ্যে শেখানো হয়, তোদেরকে একটুখানি শিখিয়ে দিই। দেখ, এইভাবে লিখতে পারিস যে, আচ্ছা প্রথমে লিখে দিই বিষয়টা, যে কোনো কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা আমি লিখে দিলাম, যে কোনো কুণ্ডলীর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, এইটাকেই ক্লাস 12-এ তোরা দেখতে পাবি একটা গাণিতিক সমীকরণ দিয়ে দেখানো হচ্ছে। সেটা হচ্ছে E ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এখানটা একটা বি লেখা হয়, ডি ফাই বি লেখা হয় জিনিসটা। এবার তুই বলবি যে এখানটার মাইনাস সাইনটা কেন দেওয়া আছে? মাইনাস সাইনটা দেওয়া আছে এই কারণেই যে, এই যে, আচ্ছা আগে একটা কথা বলি, এইটাকে ইএমএফ বলা হয়, মানে তড়িৎচালক বল বলা হয়। আর এইটা যেটা তুই দেখতে পাচ্ছিস সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, মানে হচ্ছে এই চৌম্বক প্রবাহ যেটা তুই দেখতে পাচ্ছিস না, এই চৌম্বক প্রবাহটাকে এরকম ডি ফাই বি দিয়ে দেখানো হচ্ছে, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনটাকে বোঝানো হচ্ছে। এবার এই পরিবর্তনের হার যখন বলে দিয়েছি, তখন আমাদের ডিটিটা নিচে লিখতে হচ্ছে। এই চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারই হচ্ছে ডি ফাই বি বাই ডিটি। এবার বিষয়টা হচ্ছে, এর সামনে থাকে একখানা মাইনাস। এই যে মাইনাস, কেন মাইনাস? এটা বোঝাতে গেলে তোকে লেঞ্জের যে সূত্রটা আছে সেটার মধ্যে দেখবি লেখা থাকে যে, এই যে ইএমএফটা, এই যে তড়িৎচালক বল যেটা সৃষ্টি হয়, সেটাই চেঞ্জ ইন ফ্লাক্সটাকে বাধা দেয়। আর বাধা দেয় বলেই ওই জন্য সামনেটা একটা মাইনাস বসানো হয়, এই বাধাটাকে বোঝানোর জন্য। যে কারণে ইএমএফটা সৃষ্টি হয় লেখা ছিল না, সেটা তার সৃষ্টির কারণটাকেই বাধা দিতে চায়, এই জন্যই মাইনাস বসানো হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে √2। বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? মন দিয়ে একটু শোন। দেখ, আমরা জানি বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বলে দেয়, তাহলে আমরা কি লিখবো?
ধর আমি বায়ু মাধ্যমটাকে 1 নম্বর মাধ্যম ধরে নিচ্ছি, ঠিক আছে, বায়ু মাধ্যমটাকে আমি বললাম 1, আর যে মাধ্যমটার প্রতিসরণের কথা বলছে তাকে আমি বললাম 2। তাহলে বায়ু সাপেক্ষে যখন বলবে তখন আমরা এরকম ভাবে লিখবো 1 মিউ 2, আর এটাকেই লিখে দেওয়া যায় এরকম ভাবে মিউ 2 বাই মিউ 1। এইটার ভ্যালুটাই কত দিয়ে দিয়েছে বল, √2 দিয়ে দিয়েছে। এইবার আমাকে একটা কথা বল, যে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ 1 তার ভ্যালু কত, 1 হয়ে যাবে। তার মানে ঘুরিয়ে বলে দিয়েছে না মিউ 2 বাই 1 ইকুয়াল টু √2। তাহলে দেখ তো বলে দিয়েছে না মিউ 2 ইকুয়াল টু √2। তার মানে যে মাধ্যমটার কথা তোকে বলে দিয়েছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটাই তোকে দিয়ে দিয়েছে √2। এবার কি বলে দিয়েছে, বলেছে বায়ুতে আলোক রশ্মির আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি, তার মানে আই এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। খুব ভালো কথা। প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে, চ্যুতিকোণ বার করার আগে তোকে প্রতিসরণ কোণ বার করতে হবে, আই আর বার করতে হবে। তো তোরা ফর্মুলা জানিস যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ 2। দেখ 1 মিউ 2 লেখা আর মিউ 2 লেখা সেম, কারণ মিউ 1 সবসময় 1ই হয়। এইবার দেখ সাইন আই এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, তাহলে লিখে দিলাম আমি সাইন 45 ডিগ্রি। নিচে আমি দেখতে পাচ্ছি লেখা আছে সাইন আর ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি লেখা আছে √2 একদম। এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, তাহলে আমি এখান থেকে সাইন আরটাকে কোনাকুনি গুণ করে এখানে লিখলাম আর এই √2টাকে তলায় নিয়ে এলাম, তাহলে কি হয়ে যাবে বল, সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই √2 হয়ে যাবে। তুই বলবি একদম। এইবার একটা কথা খেয়াল করে দেখ, তাহলে এই যে সাইন আর যেটা হলো সেটা এবার সাইন 45 এর ভ্যালু কত, 1 বাই √2, আর নিচে একটা কত গুণ আছে বল, √2 গুণ আছে। তাহলে খেয়াল করে দেখ সাইন আর, আমি জানি এইসব ক্যালকুলেশন আর টেনে ছেলে মেয়েদের শেখাতে হয় না, তাহলে এবার খেয়াল করতো যে সাইন আর ইকুয়াল টু 1/2 কার ভ্যালু, সাইন 30 ডিগ্রির ভ্যালু। তাহলে এইভাবেই তুই লিখতে পারিস আর ইকুয়াল টু কত হয়ে গেল বল, 30 ডিগ্রি হয়ে গেল। তার মানে প্রতিসরণ কোণের মান কত বেরিয়ে গেল বল, 30 ডিগ্রি বেরিয়ে গেল। এইবার তোকে কি বলে দিয়েছে, চ্যুতি কোণ কত হয়ে যাবে। দেখ আমি সবসময় বলেছি প্রতিসরণ কোণ আর আপতন কোণ যদি তোর কাছে দেওয়া থাকে 45 ডিগ্রি আর প্রতিসরণ কত বেরিয়ে গেল 30 ডিগ্রি, আর ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ বার করতে হলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিবি, তাহলে 45 মাইনাস 30, অ্যান্সার কত হয়ে গেল বল, 15 ডিগ্রি। আশা করবো ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়টা। আর কিচ্ছু নেই ভাই, এইটুকুই তোকে করতে বলেছিল। আর বিশ্বাস করে দেখবি আলোর যে কটা অঙ্ক তোকে পরীক্ষাতে দিয়ে থাকে তার মধ্যে এইটা একটা অঙ্ক এক্স্যাক্ট এরকম ভাবে দিয়ে থাকে। বুঝতে পেরেছিস তো? চল দেখা যাক পরের প্রশ্ন। দেখা যাক কি বলে দিয়েছে, বলেছে আদর্শ গ্যাস কাকে বলে এবং এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কি। দেখ আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্যটা পড়ে নিলেই আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যায়। দেখবি অনেকে প্রচুর কিছু গ্যাসের আচরণ সম্পর্কে পড়ে নেয়, কিন্তু যখনই ধরো এই টাইপের একটা সোজা প্রশ্ন দিয়ে দেয় তখন কিন্তু ঘাবড়ে যায় একটুখানি। তো একটুখানি বিষয়টা লিখে দেওয়া যাক, যে এখানটা আমি ধর লিখলাম আদর্শ গ্যাস এবং তোরা কোন কোন পয়েন্টসগুলোকে দিবি দেখ, আর এখানটা আমি দিলাম ধর বাস্তব গ্যাস। এবার একটুখানি খেয়াল কর যে আমরা কোন কোন পয়েন্টগুলোর ভিত্তিতে এই পার্থক্যগুলো করতে পারি। দেখ প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা কিন্তু হচ্ছে অবশ্যই ডেফিনেশন, যে আদর্শ গ্যাস সব চাপ ও তাপমাত্রায় আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। তাহলে তোকে যদি কেউ ডেফিনেশন বলতে বলে তাহলে তুই কি লিখবি, যে সমস্ত গ্যাস সব চাপ এবং তাপমাত্রাতেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আর এখানটায় তুই কি লিখতে পারিস বল, এখানটায় তুই লিখতে পারিস যে বাস্তব গ্যাসগুলি, এখানটা লিখে দিচ্ছি আমি, বাস্তব গ্যাসগুলি আমি লিখতে না তোমরা লিখে নিস এই ব্যাপারটা, যে বাস্তব গ্যাসগুলো কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাকে মেনে চলে না। সেকেন্ড আমি কি লিখতে পারি একটুখানি দেখ, ধর আমি 2 নম্বরটা এখানটা লিখছি যে আদর্শ গ্যাসের, একদম বাস্তব কথাগুলো লিখছি দেখ, আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, একদম ক্লিয়ার কাট পয়েন্ট, কোনো অস্তিত্ব নেই। আর এখানটা আমি কি লিখতে পারি বল, যে প্রাকৃতিক সব গ্যাসই বাস্তব গ্যাস, তাই না? আমাদের চারদিকে আমরা যাই দেখতে পাচ্ছি সেই সব কিছুই কিন্তু হচ্ছে বাস্তব গ্যাস। এইবার দেখ পরের পয়েন্টটাকে দেখ, তুই এরকম করে লিখতে পারিস 3 নম্বর পয়েন্ট, তোরা যখন আদর্শ গ্যাসের এখান থেকে গ্যাসের গতীয় তত্ত্বগুলো যখন পড়েছিলি তখন শুনেছিলি কথাটা, যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, তাই না?
আকর্ষণ বল ক্রিয়া করে না। অন্যদিকে যদি তুই একটুখানি বলিস যে বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে কিন্তু অবশ্যই আকর্ষণ বল ক্রিয়া করে, এটার জন্যই তুই দেখতে পেয়েছিলি যে এই আদর্শ গ্যাসের অণুগুলোর স্থিতিশক্তিটা কিন্তু শূন্য ছিল, জাস্ট বিকজ এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই। আশা করব বিষয়টা ক্লিয়ার আছে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, অনেক সময় দেয় এই বিষয়টা এমসিকিউতে বা ছোট প্রশ্নের মধ্যে, যে আদর্শ গ্যাসের অণুগুলোর স্থিতিশক্তি কত, অ্যান্সার হচ্ছে 0। কারণ কি না, এদের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই। হয়েছে? আচ্ছা, 3টে পয়েন্ট যথেষ্ট ছিল। আর তুই আরেকটা পয়েন্ট চাইলে লিখে দিতে পারিস, যে 4 নম্বর আমি বলছি, ধর আদর্শ গ্যাসের যে অণুগুলোর আয়তন হয় সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। আর এখানটায় তুই কি লিখতে পারিস, বাস্তব গ্যাসের অণুগুলোর যে আয়তন হয় সেটা পাত্রের আয়তনের তুলনায় কিন্তু নগণ্য নয়। ব্যাপারটা বুঝতে পেরেছিস? বাস্তব গ্যাসের অণুগুলোর একটা কিন্তু সসীম আয়তন আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই, আরেকটা এখান দিয়ে দিয়েছে, বলেছে গ্যাসের অণুর গতি উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। দেখ ভালো করে শোন, আমি সবসময় এই বিষয়টাকে বোঝানোর জন্য এরকম ভাবে বলি, ধরো নিউ মার্কেট একদম ভরা অবস্থাতে আছে, তো সেই ভরা নিউ মার্কেটের মধ্যে একদম প্রচুর দিকে লোক গিজগিজ গিজগিজ করছে লোক একদম, তুমি কি করলে, হাতের মধ্যে একটা জ্বলন্ত মশাল নিয়ে গিয়ে সবার পেছনে গিয়ে আগুন লাগিয়ে দিলে, তাহলে কি হয়ে যাবে ভাই, যে যার মতো চারিদিকে ছোটাছুটি করতে থাকবে। তার ফলে তুই কি বুঝতে পারছিস, তুই বুঝতে এটাই পারছিস যে যখনই আমরা কোনো একটা গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করছি, সঙ্গে সঙ্গে গ্যাসের অণুগুলোর যে গতি সেটা বেড়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই জন্যই দেখবে তোমরা আদর্শ গ্যাসের ওই গতীয় তত্ত্বের মধ্যে পড়েছিলে যে গ্যাসের অণুগুলোর গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। মানে উষ্ণতা যত আমি বৃদ্ধি করি, গ্যাসের অণুগুলোর গতিশক্তি তত কিন্তু বাড়তে থাকে। এই জন্যই উষ্ণতার সাথে সাথে কিন্তু গতিটাও বাড়তে থাকবে। ক্লিয়ার আছে একদম? তাহলে এবার দেখা যাক। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকার কথা, ধরে ওই তো আছে, বলে দিয়েছে কি স্থিতিশীল উন্নয়ন কাকে বলা হয়। এই প্রশ্নটা দেখ আমি আগেও করিয়ে দিয়েছি এবং খুব ভালো করে বুঝিয়েছি, কোনো একটা 1 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে অথবা একটা 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে যা যা প্রশ্ন ছিল সেগুলো সব ডান আছে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে, এবং চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিস। যদি তোর ডিসকাশনসগুলো ভালো লেগে থাকে তাহলে পুরোনো ভিডিওগুলোকে ভালো করে দেখিস। এবং অবশ্যই তোকে বলে রাখি, তুই যদি প্রত্যেকটা 1 মার্কস অর্থাৎ এমসিকিউ, ভিএসিকিউ এবং 2 মার্কস অর্থাৎ এসএকিউ এর প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারিস, আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুই 54 মধ্যে 50-এর বেশি তো পাবি। আর যদি আরেকটুখানি ভালো করে পড়ে নিস তাহলে তো 54-তে 54 পাবি। ঠিক আছে, আজকের মতো এখানেই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।